যে আমাদের আন্দোলনের অন্যতম সারথি ছিল আসিফ নজরুল স্যার, তো উনি আইনাঙ্গনে কি উপহার দিয়ে গেলেন? ইতিমধ্যে শুনলাম যে বড় একটা সংস্কার হয়েছে, যে অ্যাসিস্ট্যান্ট জাজ থেকে হলো তার নামটা পরিবর্তন করা হয়েছে, এতটুকুই হলো ওনার হলো সংস্কার। তো এই সংস্কারের জন্য তো 2000 মানুষ জীবন দেয় নাই। এটা হলো ওনাদের ভাবতে হবে নতুন করে যে আমাদের কিভাবে বাংলাদেশে নতুন একটা সংস্কৃতি নিয়ে আসা যায়, নতুন একটি বন্দোবস্ত নিয়ে আসা যায়। এই বন্দোবস্ত যদি না নিয়ে আসা যায়, এই যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন সবাইকে আমরা ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ফিউচার যারা ফেসিবাদের দোসর এখানে বিরাজমান রয়েছে, এবং অনেকেই তো তারা চেয়ারে বসে বলছে যে আমি নমিনেশন পেপার কিনতেছি বা কয়েকদিন পরে ইলেকশন করব। আপনাদের এই লোক, আমারও খুব পরিচিত লোক, আসাদ ভাই খুবই শ্রদ্ধাভাজন লোক, ওনাকে খুবই আমি শ্রদ্ধা করি, কিন্তু নৈতিক জায়গা থেকে উনি চেয়ারে বসে এটা বলতে পারেন কিনা এটা আসলে আপনারা সমাধান করবেন। আমরা যদি কথা বলি তাহলে আমাদেরকে যে ছোট মুখে বড় কথা এগুলা বলে হয়, বিভিন্ন রকমের ব্যঙ্গাত্মক শব্দ উচ্চারণ করা হয়ে থাকে, সেটা আপনারাই সমাধান করবেন। এটা কোন ইথিক্যাল পয়েন্ট থেকে উনি এই কথাটা বলেছেন? চেয়ারে বসে যদি নমিনেশন পেপার চান তাহলে আসলে এই যে 13 অ্যামেন্ডমেন্টের কার্যক্রম চলতেছে, অনেকগুলা মামলা চলতেছে, পুরো বাংলাদেশে হলো পিপি নিয়োগ হচ্ছে, পিপির বাণিজ্য হচ্ছে, তো এই বিষয়গুলো কিভাবে হলো নিউট্রালিটি জায়গা থেকে হবে সেটা আমাদের কাছে সন্দিহান থেকে গেল। এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা মনে করি এখানে একটা ফেসিজমের আতুরঘর তৈরি করা হয়েছে এই সুপ্রিম কোর্ট অঙ্গনে। এটা আপনাদের দায়িত্ব, আমরা কিছু বলবো না। আমরা রাজনৈতিক অঙ্গনে লড়াই করব, আমরা আপনাদের এই পবিত্র জায়গায় পবিত্র রাখতে চাই। আমরা এই ভদ্রপল্লীতে এসেছি, আপনাদের এখানে সবাই পলিটিক্যাল বায়াস থেকে মুক্ত, কেউ কোনো রাজনৈতিক দলের অনুসারী না। আপনারা হলো এখানে যারা আমরা মামলা খেয়েছিলাম, একটা সময়ে আপনাদের কাছে ধারে ধারে ঘুরেছিলাম, আপনারা আমাদের ন্যায় বিচারের জন্য লড়াই করেছেন, আপনাদের এখানে ট্রান্সপারেন্সি আছে, সবকিছুই আছে। আমি একটু আগে সার্চ করতেছিলাম যে বিশ্বের মধ্যে সবচেয়ে জুডিশিয়ারি বেস্ট জুডিশিয়ারি কোন জায়গায়, তো আমার সেখানে রেজাল্ট আসলো ডেনমার্ক। মানে নর্ডিক যে কান্ট্রিগুলো আছে সেগুলোর মধ্যেই ঘুরপাক খাচ্ছে, এবং অন্যান্য কানাডার যে জুডিশিয়ারি সেটা অনেক ভালো, সেখানে আমি দেখলাম। কারণ আমি লয়ার ছাত্র না, কিন্তু ওইটাতে যা আমি পড়লাম এটার একটা ছিটে ফোটাও বাংলাদেশের হলো আপনাদের এই অঙ্গনে পাইলাম না। এটা আসলে জাতি হিসাবে আমাদের ব্যর্থতা রয়েছে। এই জায়গা থেকে আমরা কিভাবে উত্তরণ করব সেটা হয়তোবা ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স আজকে গঠন হয়েছে, আপনাদের উপরে এই পবিত্র আমানতটা থাকবে, আপনাদের মধ্য দিয়ে এই কাজটা হবে। আপনারা আশা করি ভবিষ্যতে কোনো মামলা বাণিজ্য থেকে গরিব দুঃখীদের সহায় আপনাদের হওয়া লাগবে। কারণ আমি যখন নিজে মামলায় জেলে গিয়েছিলাম, সেখানে যে ভুক্তভোগী আমি হয়েছিলাম, আপনাদের উপরে তখন সবাই তাকিয়ে থাকে। সেই কাশিমপুর জেল থেকে নিয়ে আসতো এই যে জজকোর্ট প্রাঙ্গণে, কোনো খাওয়া দাওয়া ছাড়া একটা গাড়ির ভিতরে 40-50 জন লোক একসাথে হলো গাদাগাদি করে আমাদেরকে এখানে নিয়ে আসতো। নিঃশ্বাস নেওয়ার জন্য হলো এই যে গাড়ির একটু অল্প কয়েকটা জানালা ছিল, ওইটা দিয়ে হলো আমরা নিঃশ্বাস নিতাম। এটা খুব বেশ কষ্টসাধ্য বিষয় ছিল। এখন অনেকে কাজ শুরু করেছেন যে আইন আদালত এগুলো কিভাবে নতুনভাবে আমরা গঠন করতে পারি। তো এই গঠনের জন্যই কিন্তু জুলাই সনদে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। এই উদ্যোগটা নেওয়ার পরে আলোচনা আসছে এটা নাকি তারা বুঝে না। তো আপনি যদি না বুঝেন, আপনি রাজনীতি করতে আসছেন কেন? সারা জীবন রাজনীতি করলেন, এখন আসে আপনি বুঝেন না যে আপনার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনার ঘাড়ের উপরে তো চাঁদাবাজি, বাংলাদেশে যে ধরনের চাঁদাবাজি হয়েছে এগুলোকে আপনাদের মুখের সামনে, এগুলো লজ্জায় ফুটে ওঠে না আপনাদের সামনে? বৃদ্ধ বয়সে এসে আপনি এই ধরনের কথা বলা বাংলাদেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন আপনারা। আমরা বাংলাদেশে একটি বৈষম্যহীন অর্থনীতির কথা বলেছি। অর্থনৈতিকভাবে আমরা বিপর্যস্ত। আমাদের সরকারি যে রাষ্ট্রীয় যে টাকাগুলো আছে সেগুলো গত 15 বছরে লুটেরেরা ব্যাংকের মাধ্যমে, শেয়ার মার্কেটের মাধ্যমে, এমন কোনো মানুষ ছিল না যার পকেটের টাকা কাটা হয় নাই। আর এই সকল টাকাগুলা বিভিন্ন বাড়িধারা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রেখেছে, আর এগুলার নব্য পাহারাদার সেজেছে বিএনপি। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, যারা গত 15 বছরে ব্যবসায়ী থেকে শুরু করে, আইনজীবী থেকে শুরু করে, ডক্টরস থেকে শুরু করে নিজের শেষ জমানো পেনশনের টাকাটা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিল, অনেকে আত্মহত্যা করেছিল, নিজেদের বাচ্চার সামনে দুধের টাকার জন্য তারা বাপ ঘরে যাইতে পারে নাই, শেয়ার মার্কেটে টাকা হারিয়ে নিঃস্ব হয়েছিল,
এই গণঅভ্যুত্থানে সরকার উচিত ছিল সেই সকল টাকাগুলো কালেক্ট করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া, কিন্তু এই সরকার থেকে আমরা এই কাজটা দেখি নাই। বর্তমানে যিনি অর্থমন্ত্রী থেকে শুরু করে যারা উপদেষ্টা হয়েছেন, আমরা তাদের উপরে অনেক আস্থা করে তাদেরকে এই সরকারে বসিয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে একটা লাড্ডু ধরিয়ে দিলেন। তা আমরা কি আপনাদের উপরে এই আস্থা রেখেছিলাম? যারা সমাজের সিনিয়র সিটিজেন রয়েছেন, আমরা আপনাদের উপর আস্থা রেখেই এখনো চলছি যে আপনাদেরকে আমরা রেসপেক্ট করি, কিন্তু আপনাদের ওই যে আমি বলেছিলাম যে গিলু পরিষ্কার করতে হবে, তা আপনারা এত পড়াশোনা করলেন, এত কিছু করলেন, তো বাংলাদেশের বিরুদ্ধে আপনারা কেন কাজ করতেছেন? এটা খুবই দুঃখজনক ঘটনা। এখন ওনাদের বিরুদ্ধে কথা বললে ওনাদের হলো চান্দি গরম হয়ে যায়। সমস্যা কি আপনাদের ভাই? এখন আমরা অনেকে বলা হয়ে থাকে যে রাজনীতি করতে আসলে একটু সুশীল ভাষায় কথা বলতে হবে, রয়েস হয়ে কথা বলতে হবে, তাহলে মিটিংয়ে তো অ্যারেঞ্জ করা যাবে না। আর আমরা অনেক আগেই তো গোল টেবিলের রাজনীতি আমরা খারিজ করে দিয়েছি। এই যে গুলশান বনানী বিভিন্ন রুমে বসে বসে কে কোন আসনে হবে, বাংলাদেশের নতুন সেটেলমেন্ট কি হবে, তারা হলো এটা ভাগ করতেছে। এই অগাস্টের 5 তারিখে সবগুলো রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তারা সেখানে গোল টেবিল বসাইছে। আমরা শাহবাগ থেকে বললাম বাংলাদেশের ক্যান্টনমেন্টের কোনো গোল টেবিলে আগামী রাজনীতি হবে না, এবং সেখানে জনগণ বিজয় হয়েছিল। বাংলাদেশের জনগণের শক্তির উপর আর কোনো শক্তি নাই, এটা বিএনপিকে বিশ্বাস করতে হবে, করতে হবে, করতে হবে। আপনারা যে রাজনীতি শুরু করেছিলেন, সিপাহী বিপ্লব জনতার দেখলাম ঢাকার রাজপথ বেশি গিয়েছে। তা আপনারা যে নভেম্বরে বিপ্লব করলেন, বিপ্লবের ফসল কি? বিপ্লব দিয়ে তো কোনো কিছু পরিবর্তন করতে পারলেন না আপনারা। বাংলাদেশে একটা পরিবর্তন আপনারা করতে পারলেন না। একটা সামরিক কু হলো, সামরিক কুয়ের একটা ফায়দা একজন লুটলো, নাম দিল হলো বিপ্লব এবং সংহতি দিবস। আপনাদের দুনিয়া সভ্য জগতের দিকে যাচ্ছে, আর এইসব যারা ভদ্রজন মহাপল্লীজনে যারা রয়েছেন, তারা একটা অসভ্য জগতের দিকে যাচ্ছে। যতটুকু স্বপ্ন আমরা ওয়াইল্ডেস্ট ড্রিমে দেখেছিলাম তার সবটুকুই দিয়ে দেওয়া হয়েছে। এটা কি সংস্কার না? রাষ্ট্রে এত বড় একটা অঙ্গের বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এটা কি সংস্কার না? এটা কি আপনাদের মনে হয় না বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায়, মানবাধিকার প্রতিষ্ঠায় এক সময় ভূমিকা রাখবে? এটা তো ম্যাজিক লাইট না, সাথে সাথে ভূমিকা রাখবে। তারপর হচ্ছে আমরা একটা গুম কমিশন করেছি, একটা অসাধারণভাবে কাজ করেছে, এবং ওই গুম কমিশনের অভিজ্ঞতার আলোকে আমরা একটা হিউম্যান রাইটস কমিশন ল করেছি। আমি আপনাদেরকে প্রত্যয়ের সঙ্গে বলি, দক্ষিণ এশিয়ার যে কোনো হিউম্যান রাইটস আইনের চেয়ে আমাদের আইনটা বেটার হয়েছে। আমরা এই আইন অনুযায়ী অচিরেই হিউম্যান রাইটস কমিশনে নিয়োগ দিতে যাচ্ছি। এটা কি কোনো সংস্কার না? আমাদের সিআরপিসি সিপিসিতে যারা আছেন এখানে, এমন সংস্কার হয়েছে যেটা গত 54 বছরে হয় নাই। এটা চোখে পড়ে না আপনাদের? আমাদের লিগ্যাল এইড অধিদপ্তরকে আগের চেয়ে 10 গুণ বেশি কার্যক্ষম করা হয়েছে। এই কার্যক্রম দেখে এত খুশি হয়েছে ব্র্যাক, যে তারা 5.5 কোটি টাকা খরচ করে আমাদের অফিস রিফার্বিশ করে দিয়েছে। এত খুশি হচ্ছে। আপনাদের এটা চোখে পড়ে না যে 10 গুণ বেশি মানুষ বিনা খরচে, বিনা ভোগান্তিতে আইনগত প্রতিকার পাচ্ছে? আমাদের লক্ষ্য হচ্ছে 20 গুণে এটাকে নিয়ে যাওয়া। আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, যারা সবচেয়ে বড় সমালোচক আছেন উনাদের সাথে বসে যেভাবে বলেছেন 90% ক্ষেত্রে করা হয়েছে। হ্যাঁ, 10% করা যায়নি, রাষ্ট্রেরও কিছু কিছু সামর্থ্যের ব্যাপার থাকে। এটা চোখে পড়ে না আপনাদের? তো আমার কাছে মনে হয় কি, আমরা যখন প্রত্যাশা করি, আমাদের এই বিপ্লব পরবর্তী সময়ে প্রত্যাশা ম্যানেজমেন্ট একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি একটা ছোট্ট করে আপনাদের ঘটনা বলি। আজকে যে বাংলাদেশের ফুটবল টিম আছে, এই ফুটবল টিমকে যদি পৃথিবীর শ্রেষ্ঠ 2টা কোচের নাম বলি, ম্যানেজারের নাম বলি, একজন পেপ গার্ডিওলা আর একজন হচ্ছে জেনেদিন জিদান। এখন ধরেন বাংলাদেশের ফুটবল টিমকে যদি জেনেদিন জিদানের হাতে দিয়ে দেন, 1 বছরের জন্য ট্রেনিং করাবে, জাস্ট বাংলাদেশে সে ট্রেনিং করাবে, অন্য লজিস্টিক কিছু দিবেন না, জাস্ট ট্রেনিং করাবে। বাংলাদেশের ফুটবল টিম কি ওয়ার্ল্ড কাপে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলবে? একটা টাইম তো লাগে, ক্রম বিকাশ তো লাগে। তারপর আমাদের সরকারের সাফল্য নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু আপনাদের কি কিছু জিনিস কখনো চোখে পড়ে নাই? এই যে এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে, ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায়, সেখান থেকে স্বাধীন কণ্ঠে
কথা বলতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এটা আমাদের কোনো অর্জন না। আমাদের যে রিজার্ভ বেড়েছে, আমাদের যে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ আছে, আমাদের যে ব্যাংকিং খাতে ভগ্ন প্রায় বিধ্বস্ত ব্যাংকিং খাতে শৃঙ্খলা এবং আস্থা ফিরে এসেছে, এগুলি কোনো সাফল্য না। আমাদের যে 20,000-এরও বেশি হয়রানিমূলক মামলা, যেখানে প্রায় 5 লক্ষ আসামি ছিল বিরোধী দলের ভিন্ন মতের মানুষের, সেই মামলা প্রত্যাহার হয়েছে 20,000-এরও বেশি, এগুলি কি কোনো সাফল্য না? তো আপনারা যখন বলেন এই সমালোচনাগুলো তো অনবরত করা হয়, আমরা তো সবসময় উত্তর দিতে পারি না। কিছু ফেসবুকে লিখলেও স্যার মানা করে যে না, বলতে যেও না, জাস্ট কাজ করে যাও। আর ব্যক্তি পর্যায়ে আপনারা বললেন, একজন ভাই বললেন সাইবার বুলিং এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? আপনারা বলেন তো বুকে হাত দিয়ে, বাংলাদেশে গত 16 মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং কার এগেনস্টে হয়েছে? আমার এগেনস্টে হয়েছে। চ্যালেঞ্জ করে বললাম আপনাদের, আমার এগেনস্টে হয়েছে। প্রথম 4 মাসে আমার বন্ধুরা খুঁজে বের করেছে, শুধু 4টা ডেডিকেটেড ভিডিও করা হয়েছে আমার সমালোচনা করে। আমি 15 বছর ছিলাম পাকিস্তানের দালাল, ওভারনাইট আমি ভারতের দালাল হয়ে গেছি। আমার আমেরিকায় বাড়ি আছে, আমার পরিবার চলে গেছে অলরেডি আমেরিকায়। প্রকাশ্যে চ্যালেঞ্জ করে বলেছি আজকের থেকে 6 মাস আগে যে একটা মানুষ আমেরিকায় বাড়ি থাকলে এটা ঠিকানা খুঁজে বের করা সম্ভব, আমেরিকাতে বাড়ি থাকলে অবশ্যই বের করা সম্ভব, এটা কার বাসা। ওপেন চ্যালেঞ্জ করেছি সমস্ত বাংলাদেশ, পৃথিবীতে যত বাঙালি সাংবাদিক ইউটিউবার আছে সবাইকে, খুঁজে বের করতে পারে নাই। তো যেই মিথ্যুক, যে বদমাইশ বা যেই বদমাইশরা এগুলি প্রচার করেছে, তাদের এগেইনস্টে কেউ কিছু বলেছেন? এর চেয়ে বড় সাইবার বুলিং হয় একটা মানুষ যার জীবনে সততা সবচেয়ে বড় অহংকার, তার বিরুদ্ধে এই ধরনের ক্যাম্পেইন করা। তারপরে আরেকটা স্পেসিফিক এক্সাম্পল দেখি, দেখেন সমালোচনা কোন জায়গায় যায়। বাংলাদেশে যত জামিন হয়েছে জুলাই ঘটনাতে গ্রেফতারকৃত যারা, তাদের মধ্যে কিছু কিছু জামিন অবশ্যই মানুষ পেতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে, এই ধরনের লোকটা জামিন পেয়েছে। এই জামিনের 90% হয়েছে হাইকোর্ট থেকে। হাইকোর্টে যে জামিন দেয়, জামিনটা দেয় হাইকোর্টের একজন বিচারক। তো জামিন দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ভুল থাকে, সেটা বিচারকের দোষ। এই বিচারকদের অনেকেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া, তাদেরকে সরানোর দায়িত্ব ছিল প্রধান বিচারপতির অধীনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। তাহলে হাইকোর্টের বিচারক যদি জামিন দেয়, হাইকোর্টের বিচারক যদি অন্যায়মূলকভাবে জামিন দেয়, সেটা হাইকোর্টের বিচারকের দোষ। আর হাইকোর্টের বিচারকের নিয়ন্ত্রণকারী হচ্ছে প্রধান বিচারপতি, তাহলে প্রধান বিচারপতি হচ্ছে প্রশ্ন করবেন। ঠিক কিনা বলেন আপনারা? আমি ভুল বলছি? যতগুলা হাইকোর্টে জামিন হয়েছে সবগুলা আমাকে দোষ দেওয়া হয়েছে, আসিফ নজরুলকে। কেন? আপনি যদি সত্যি এই জামিন বন্ধ করতে চান, তাহলে আপনি যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে কথা বলেন নাই কেন? আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলেও তো আপনারা সিনহা, শামসুদ্দিন মানিক, খায়রুল হকের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম। তখন বলা গেছে, তখন কি তত্ত্বাবধায়ক রায় বাতিল হইল কেন? খায়রুল হককে দোষ দিয়েছিলেন নাকি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন? শামসুদ্দিন মানিকের উদ্ভট কর্মকাণ্ডের জন্য কি শামসুদ্দিন মানিককে দোষ দিয়েছিলেন নাকি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন? তো এখন কেন আইনমন্ত্রীকে দোষ দেন? যে আইনমন্ত্রীর কোনো সম্পর্কই নাই এটার সাথে, কিছু করারও নাই। তাহলে এটা কেন দেন? আমি অনেক চিন্তা করেছি, 2টা কারণে দেয়। একটা হচ্ছে ভিউ ভালো হয় না, ব্যবসাটা ভালো হয়, মনিটাইজেশন হয়, আসিফ নজরুল নামে একটা গালি দিলে একটু টাকা আসে, এটা একটা। আরেকটা হচ্ছে এখানে বিশেষ একটা রাজনৈতিক এজেন্ডা আছে। আসিফ নজরুলকে দুর্বল করলে বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন সহজ হয়। এই 2টা ছাড়া আমি কোনো কারণ দেখি না। যারা অন্যায় জামিনের বিরুদ্ধে কথা বলতে চান, সত্যি যদি আপনারা চাইতেন, সত্যি যদি আপনাদের নিয়ত ভালো হতো, তাহলে জামিন যে বিচারকরা দেয় আর ওই বিচারকদের যিনি নিয়ন্ত্রণ করেন তাদের এগেইনস্টে আপনাদের বলা উচিত ছিল, বলেন নাই। এটা হচ্ছে উদাহরণ দিলাম ব্যক্তি পর্যায়ে আক্রমণ কোন জায়গায় গেছে। আপনি বলেন, একজন বলে গেলেন যে আমরা কেন পদত্যাগ করি না, পরে জানবেন আমাদের অন্তত 3-4 জন উপদেষ্টা বিভিন্ন সময় পদত্যাগ করতে চেয়েছে। এই অন্যায় আক্রমণ, অন্যায় সমালোচনা, সারাক্ষণ গালাগালি, অশ্লীল অশ্রাব্য গালাগালি, প্রাণ নাচের আশঙ্কা, মানে প্রাণ নাচের হুমকি, অবর্ণনীয় জীবন, এই জীবন কে উপভোগ করে? আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এটা একটা টিম, একজন পদত্যাগ হলে আরেকজন মনোবল নষ্ট হবে, আরো দাবি আসবে, আমরা কোনো কাজ করতে পারবো না, কাজ করে যাও। তো কাজ করে যাচ্ছি। এখন যখন আমাদেরও বলার সময় আসবে, সবকিছু জানবেন, বাংলাদেশে থাকবো, সমস্ত কিছুর উত্তর দিব, এবং আমার তো নিশ্চয়ই সততা এবং আত্মবিশ্বাস আছে, সবকিছু একসময় সবাই জানতে পারবেন। আমার শুধু একটা জিনিস মনে হয় কি, যে আমাদের প্রত্যেকেরই, দেখেন এখানে যারা আসছেন প্রত্যেকে ব্যক্তি এজেন্ডা নিয়ে কথা বলেছেন। আমি কারো নাম বলতে চাই না, এমন লোকও আছেন যিনি একটা তদবির করেছেন, শুনি নাই, সমালোচনা শুরু করে দিয়েছেন। যিনি একটা বড় দলে নমিনেশন চেয়েছিলেন, পান নাই, সে বড় দলের সমালোচনা করা শুরু করে দিয়েছেন। যিনি একটা
অন্য একটা সুবিধা চেয়েছেন, কোন একটা প্রতিষ্ঠানের কাছে পান নাই, সেই প্রতিষ্ঠানের সমালোচনা করা শুরু করে দিয়েছেন। এখন আমরা ইংরেজিতে একটা কথা আছে, ইউ গেট দ্য গভর্নমেন্ট ইউ ডিজার্ভ। আমরা কি নিজের সংস্কার করেছি? আমরা কি নিজের চিন্তা ভাবনা, নিজের সততার সংস্কার করেছি? আমরা কি আমার প্রতিষ্ঠানের সংস্কার করেছি? এই যে সমস্ত পত্রিকা অফিস আছেন, এনজিও আছেন, বিভিন্ন অ্যাক্টিভিস্ট প্রতিষ্ঠান আছেন, আপনারা আপনাদের সংস্কার করেছেন? আজ যে রাজনৈতিক দল আছেন, আপনারা আপনাদের সংস্কার করেছেন? তো সব কোনো কিছু করবে না, সবাই হচ্ছে কি আমি একা সবাইকে দোষ দিব, সবাই সবাইকে দোষ দিবে। নো, আমি তো বলছি আপনাদের আমাদের অনেক ব্যর্থতা আছে, অনেক ভুল আছে। প্রথমেই বলেছি 10টা জায়গায় অন্তত 4টা জায়গা ঠিক করেছি, 6টা জায়গা করতে পারিনি। 6টা জায়গা তো অবশ্যই বলবেন, 4টা জায়গা অ্যাকনলেজ করেন। আমরা যদি পরমত সহিষ্ণু না হই, আমরা যদি বিবেকবান না হই, আমরা যদি সৎ না হই, আমাদের নিয়তের মধ্যে যদি সততা না থাকে, তাহলে কোনোদিন আমরা জাতি হিসাবে অগ্রসর হতে পারবো না। আপনি কিছু আইনি সংস্কার করে দিলেন, ম্যাজিক্যালি মানুষ ভালো হয়ে গেল। এটা পৃথিবীর কোথাও হয়েছে? একটা দেশ ইংল্যান্ড, ওখানে সংবিধানই নাই। আর আফ্রিকান যে কোনো দেশে দেখেন সংবিধান, কোনো হাজার হাজার ভালো আইন আছে। তো ওখানে কি বেটার গভর্নেন্স প্রতিষ্ঠিত হয়েছে? কাগজ দিয়ে বেটার গভর্নেন্স প্রতিষ্ঠিত হয়? আমরা আত্মসমালোচনা করি। পৃথিবীতে আমাদের ইসলাম ধর্মে আছে সবচেয়ে বড় গুণের একটা হচ্ছে আত্মসমালোচনা করা। আছেন, আমরা সবাই আত্মসমালোচনা করি, সবাই সবার মতামত, সবাই সবার সীমাবদ্ধতা, শক্তিমত্তা বোঝার চেষ্টা করি। এইভাবেই যদি আমরা অগ্রসর হই, আগামীতে আমরা ধীরে ধীরে সংস্কারের পথে অগ্রসর হতে পারবো। 5 থেকে 10 বছরের মধ্যে দেশকে আমরা ইনশাল্লাহ অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে।